সকলকে স্বাগত জানাই লার্ন টাইমের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানের। আমাদের আজকের অতিথি হিসেবে রয়েছেন মিস্টার বাপন ফখরুদ্দিন স্যার, হাইড্রোলজি, দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। তিনি বর্তমানে টনকিন প্লাস টয়লো এর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আসসালামু আলাইকুম স্যার, Thank কেমন you. আছেন স্যার? Alhamdulillah. Thank you so much for inviting me. স্যার, আপনার শৈশব কৈশোর কেমন ছিল এবং কোথায় কেটেছে? আমার শৈশব ছিল, আমি born and brought up ঢাকাতে, বাংলাদেশে। পড়াশোনা করেছি মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ, দেন ঢাকা কলেজ এবং খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, কুয়েট এখন যেটা বলে বিআইটি, খুলনা থেকে আমি গ্রাজুয়েশন করেছি। তারপরে আমি বাংলাদেশে বেশ কিছু সংস্থায় কাজ করেছি, যেমন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রে, সিজিআইএস একটা গভর্নমেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনে, ঢাকা ওয়াসায় এবং প্রধানমন্ত্রী কার্যালয়। ধন্যবাদ স্যার। এই যে আপনার প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা অর্জন পর্যন্ত যে সুবিশাল পরিক্রমা এবং এই যে দীর্ঘ শিক্ষা জীবন আপনার ছিল স্যার, এখানে স্বাভাবিকভাবে উত্থান পতনের সময়টা থাকা স্বাভাবিক। আপনার এই উত্থান পতনের গল্পটি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ওয়েল, জীবনে শুরু করতে গেলে সবসময় কিছু উত্থান পতন থাকবেই। আমি যেমন পড়াশোনার পাশাপাশি আমার চাকরিটাকে কন্টিনিউ করে গেছি। আমি যখন আমার মাস্টার্স করি তখন আমি ফুল টাইম জব করেছি ব্যাংককে। আমি পিএইচডি করার সময় আমি জব করেছি। সো দুটোকে পাশাপাশি চালিয়ে যাওয়া অনেক কঠিন কাজ ছিল, বাট যেহেতু পড়াশোনা এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কোয়াইট এসেনশিয়াল যদি জীবনে কিছু করতে হয়, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলা সবসময় মনে রাখতে হবে। বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। স্যার, আপনার জীবনের আজকে আপনার যে অবস্থান, এই অবস্থানের পেছনে আপনার মা বাবার অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ফ্যামিলি একটা বড় বড় সাপোর্ট, এবং ফ্যামিলি একটা বড় ভূমিকা পালন করে যে কোনো জীবনে গড়ে ওঠার ক্ষেত্রে। আমি বলবো যে অবশ্যই আমার বাবা মা, আত্মীয় স্বজন, সবার কন্ট্রিবিউশন অনেক এখানে। তাদের অনুপ্রেরণা, তাদের চেষ্টা ছাড়া তো আমাদের পক্ষে এত দূর আসা কখনোই সম্ভব ছিল না। প্লাস তাদের ব্লেসিংস, হুইচ ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। এবং ছোটবেলা থেকে যে তাদের স্নেহার্থে বা তাদের সান্নিধ্যে এবং তাদের যে নারিশমেন্টটা আমাদেরকে বা গাইডেন্সটা আমাদের যে দিয়ে থাকেন তারা, সেটা সেটা অনেক অনেক বড় একটা কন্ট্রিবিউশন আই থিঙ্ক আমাদের জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা সকলেই জানি আপনি একজন হাইড্রোলজিস্ট। হাইড্রোলজি, দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে আপনার রয়েছে দীর্ঘ 13 বছরের অভিজ্ঞতা। আপনার হাইড্রোলজিস্ট হওয়ার পেছনের গল্পটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। বাংলাদেশে যদিও আমরা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি যে আমাদের দেশ জলবায়ুর দিক থেকে ঝুঁকিপূর্ণ। আমাদের দেশে বন্যা একটা প্রতি বছরের ইভেন্ট, এবং এই বন্যা এবং জলোচ্ছ্বাস, যেটাকে আমরা বলি সাইক্লোন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়, প্রচুর মানুষ মারা যায়। আমাদের হয়তো অনেক নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট মানুষজন ওখানে মারা গিয়েছে, সাফার করেছে। সো ছোটবেলা থেকে ওটার প্রতি একটা নিশ ছিল যে কিভাবে আসলে দেশের জন্য কিছু করা যায়, দেশের মানুষের জন্য কিছু করা যায়, কিভাবে দেশের প্রবলেম গুলাকে সলভ করা যায়। সে কারণে যখন আমি ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হই, যদিও ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে মানুষ চিন্তা করে যে হচ্ছে বিল্ডিং বানাবে বা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবে। তা আমার ইচ্ছাটা ছিল যে কিভাবে আমি
কিছু বন্যা পূর্বাভাস নিয়ে কাজ করব। কিভাবে আমি হচ্ছে গিয়ে কিছু সাইক্লোন ওয়ার্নিং নিয়ে কাজ করব, যাতে করে আমার দেশের মানুষগুলোকে আগে থেকে কিছু পূর্বাভাস দেয়া যেতে পারে। এবং যদি সেই ইনফরমেশন গুলা পেয়ে তারা যদি তাদের জীবনটাকে বাঁচাতে পারে। তো সেই অনুপ্রেরণা থেকে আসলে আম চেষ্টা করে যাওয়া যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ি। এবং ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে আমি বেশ কিছু সময় নিয়েছি যে আসলে যে চিন্তা করার জন্য যে আসলে কোন জবটা বা কোথায় গেলে আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবো। আমি নরমালি আমরা যেটা করি যে আমরা পাশ করার সাথে সাথেই আসলে চাকরির জন্য খুব আম খোঁজাখুঁজি শুরু করি এবং হাতে যেটাই পাই অর্থাৎ সেখান থেকেই শুরু করে দেই। তাতে করে দেখা যায় যে আমাদের আসলে নিশ যেটা বা আমাদের যেটা আম আম উইশ বা যেটা আমাদের একটা ভিশন নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্যে আমরা সেখান থেকে হয়তো ডাইভার্ট হয়ে যাই। এবং একবার যদি আমরা ডাইভার্ট হয়ে যাই আবার কিন্তু সেই লাইনে চলে আসাটা একটু কঠিন হয়ে যায়। সো সেই কারণেই আমি মনে করি যে আমাদের সবাইকে উচিত যে ১ম এ লক্ষ্যটাকে স্থির করে নেয়া যে আসলে আমি কি হতে চাই? যে আজকে থেকে ৫ বছর পরে বা ৪ বছর পরে আমি যদি আমার ডিগ্রিটাকে কমপ্লিট করি, আম আমি আমি কোথায় আমাকে দেখতে চাই? আমি যদি সেই লক্ষ্যটাকে নির্ধারণ করতে পারি, সেক্ষেত্রে হয়তো আমি চেষ্টা করে যাবো যে how I can actually achieve there? What kind of process actually I need to follow? এবং ওই প্রসেস গুলোকে তখন যদি আমি স্টেপ বাই স্টেপ চেষ্টা করি, ইটস কঠিন। সবসময় যে হচ্ছে গিয়ে আমি যেভাবে প্ল্যান করব সেভাবে হবে এটা কখনোই সম্ভব না। বাট চেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যেই দেখা যাবে যে আমি একসময় আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সো it's not so easy one way straightforward or linear relationship, but it's possible. যদি কেউ চায় তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং সে যদি দৃঢ় আম কঠিন একটা ব্রত নিয়ে যদি সে তার পথ চলা শুরু করে, আমার মনে হয় যে লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবোই। ধন্যবাদ স্যার। দর্শক মন্ডলী, আমরা শুনছিলাম মিস্টার বাপন ফখরুদ্দিন স্যারের মুখে তার হাইড্রোলজিস্ট হওয়ার পেছনের গল্প, তার স্বপ্ন পূরণের গল্প। স্যার, এখন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা থেকে যদি আমাদের কিছু বলতেন। আমি মনে করি যে আমার তেমন কোনো অভিজ্ঞতাই নেই। আমি গত 18 বছর ধরে একই কাজ করছি যে কিভাবে আমি বিভিন্ন দেশের আমরা যেটা বলি যে মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম, যে বিভিন্ন দুর্যোগের ক্ষেত্রে কিভাবে ওয়ার্নিং দেওয়া যায়, কিভাবে মানুষজনকে প্রিপেয়ারনেস করা যায়, কিভাবে আমাদের অ্যাসেট গুলোকে সেভিংস করা যায়। সো আমি প্রায় বিশ্বের 25 থেকে 30টি দেশে কাজ করেছি, এখনো করছি। আম তবুও আমি মনে করি যে আম আমার কন্ট্রিবিউশন হয়তো কিছুই না। আমি চেষ্টা করে যাচ্ছি যে আমার যতটুকু জ্ঞান আছে সেতটুকু জ্ঞান দিয়ে যারা খুব vulnerable বা যারা অনেক দরিদ্র দেশ, তাদের প্রয়োজনগুলাকে বা তাদেরকে কিছু টেকনিক্যাল নলেজ দিয়ে কিভাবে তা সাপোর্ট করা যায়। আমি এই মুহূর্তে নিউজিল্যান্ডে আছি, বাট আমার এখন মেজর ফোকাস হচ্ছে প্যাসিফিক কান্ট্রি গুলা, যে ছোট ছোট দ্বীপগুলো রয়েছে প্যাসিফিকে, তারা আমাদের চেয়েও অনেক ভালনারেবল বাংলাদেশের তুলনায়। এবং জলবায়ু পরিবর্তন, না প্রাকৃতিক দুর্যোগ, এগুলা প্রতিনিয়ত তাদেরকে আম জীবন এবং জীবিকা প্লাস তাদের অ্যাসেটের উপর পিপল ক্ষতি সাধন করে থাকে। এবং যেহেতু তারা ছোট আইল্যান্ড কান্ট্রি, একবার যদি তারা দুর্যোগের মোকাবিলায় পড়ে, তাদের জন্য নরমাল লাইফে ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যায়। সো তাদের জন্যই আমি এখন কাজ করে যাচ্ছি। প্লাস আমি এখনো কাজ করি কিছু ক্যারিবিয়ান আইল্যান্ড গুলার, which is other part of the world, যেমন ডোমিনিকা, বার্বাডোস, সেন্ট লুসিয়া, আম গ্রানাডা, এইসব কান্ট্রিগুলোকে আমি সাপোর্ট দিয়ে থাকি এই মুহূর্তে। কিভাবে মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা যায়। বাংলাদেশে যে সাইক্লোন ওয়ার্নিং রয়েছে, যে বন্যা পূর্বাভাস আম চালু রয়েছে, সেখানেও আমার কন্ট্রিবিউশন আছে। আমি কাজ করেছি তাদের সাথে একসাথে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাথে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে, কিভাবে তাদের ফোরকাস্টিং ক্যাপাবিলিটি বাড়ানো যায়, কিভাবে তাদের ক্যাপাসিটি বিল্ডিং করা যায়, কিভাবে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায়। বাট আই থিংক বাংলাদেশ ইজ ওই দিক থেকে খুবই
উন্নত টেকনোলজিক্যাল দিক থেকে, এবং তাদের যে ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে সেটা সারা বিশ্বে আমাদের থেকে আসলে শেখার রয়েছে আমাদের দেশের জনগণের কাছ থেকে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্রাজুয়েশন করেছেন থাইল্যান্ডের এআইটি থেকে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ। সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ যাবার কারণটা কি? ওই যে বললাম যে আমি বন্যা এবং সাইক্লোন নিয়ে কাজ করার একটা প্রচুর ইচ্ছা ছিল, এবং যেহেতু আম, যদি আমি দুর্যোগের কথা চিন্তা করি, সব দুর্যোগের শেষে কিন্তু ফ্লাড হচ্ছে কি ওয়ান অফ দা মেইন একটা ডিজাস্টার, যেটা বা হ্যাজার্ড, যেটা মানুষের দুর্ভোগ বা ডিজাস্টারে পরিণত হয়। সো সে কারণে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ সুইচ করা, এবং আমার পিএইচডিও হচ্ছে গিয়ে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ আমি করেছি, যাতে করে আমার আমার মাস্টার্সের যে কাজগুলো আমি করেছি, যেমন কিভাবে বন্যা পূর্বাভাসটাকে 1 দিন থেকে 10 দিন করা যায়, যেটা বাংলাদেশে এখন অপারেশনাল ফোরকাস্ট হিসেবে কাজ করছে। আমার পিএইচডিতে আমি কাজ করেছি যে কিভাবে আমরা এগ্রিকালচার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারি 15 থেকে 30 দিনের একটা ওয়ার্নিং তৈরি করে, যেটা থাইল্যান্ডে এখন ব্যবহার হচ্ছে। সো এই কাজগুলো আমি করার চেষ্টা করেছি আমার মাস্টার্স এবং পিএইচডি আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে। স্যার, তাহলে আমরা এটা বলতে পারি যে আপনার মনে হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর তুলনায় ওয়াটার ইঞ্জিনিয়ারিং সাইডে গেলে আপনি দেশকে, জাতিকে বা সমাজকে অনেক বেশি দিতে পারবেন, সেই চিন্তা থেকে আপনি এদিকে গিয়েছেন। এটা ডিপেন্ড করে যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ কাজ করে তাদেরও অনেক কিছু ব্যাপার রয়েছে, যেমন তারা হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং, আমরা যেটা বলি যে বেসিক ইঞ্জিনিয়ারিং। ওয়াটার ইঞ্জিনিয়ারিং একসময় আসলে পার্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই ছিল, যেমন হাইড্রোলজি, হাইড্রোলিক্স, এগুলো খুব গভীরভাবেই আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ানো হয়। যদিও যখন আমরা মাস্টার্স করতে যাই তখন অ্যাকচুয়ালি আমাদেরকে একটা স্পেসিফিক স্পেশালাইজেশন করতে হয়। যদি আমি স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাই, যদি আমি বিল্ডিং ডিজাইনে কাজ করতে চাই, কনসালটেন্সি করতে চাই, সেক্ষেত্রে আমি মাস্টার্স করবো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। যদি আমি ট্রান্সপোর্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমার মাস্টার্স বা পিএইচডি করা উচিত ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং এ। সো ইট ডিপেন্ড করে আসলে কার কোথায় নিশ রয়েছে, কোন কোন সাবজেক্ট এরিয়াতে তাদের ইন্টারেস্ট রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ সবকিছুই পড়ানো হয়, স্ট্রাকচারাল, এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্ট, ওয়াটার, এভরিথিং ইনক্লুডেড। বাট যখন আমি একটা স্পেসিফিক স্পেশালাইজেশনে যাব, সেক্ষেত্রে আমাকে একটা সাবজেক্টে স্পেশালাইজেশন করতে হবে। যেমন আমার পিএইচডিতে ছিল হাইড্রোলিক্স, হচ্ছে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও অনেকগুলা ডিভিশন রয়েছে, অনেকগুলা ভাগ রয়েছে। তার মধ্যে থেকে আমি শুধু একটা জিনিস নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে হাইড্রোলিক মডেলিং নিয়ে কাজ করেছি। ধন্যবাদ স্যার। স্যার, থাইল্যান্ডের এআইটির শিক্ষার পরিবেশ আপনার কাছে কেমন মনে হয়েছে? এআইটি অনেক একটি নামকরা ইনস্টিটিউট এশিয়ান, এশিয়ার মধ্যে। আম, প্রতি বছর বেশ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স এবং আদার ডিসিপ্লিন মানুষ গ্রাজুয়েট করে থাকে, এবং আমরা যদি সাউথ ইস্ট এশিয়ার মধ্যে চিন্তা করি, বা এআইটি ইজ ওয়ান অফ দ্য ফেমাস ইনস্টিটিউশন। এছাড়াও আদার ইনস্টিটিউশন রয়েছে, সিঙ্গাপুরে যেমন নুশ রয়েছে, প্লাস আই থিঙ্ক ওদিক থেকে চিন্তা করলে এবং স্পেশালি ওয়াটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইজ অলমোস্ট 100 years old department, so which is quite renowned actually এশিয়ার মধ্যে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি কানাডার ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি থেকে ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন এবং ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে পিএইচডি করেছেন। সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলতেন। ইউএনইউ, ওটা আমাদের যেটা বলে যে ইউএনইউ, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। সো ওয়াটার নিয়ে ইউএনইউ গ্লোবালি অনেক কাজ করে থাকে। সো ওদের প্রফেশনাল সাথে কাজ করে, যেমন আমি
ডিটেল অ্যাবাউট লাইক ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে শিখেছি। আমি আমার পিএইচডি করেছি পলিটেকনিক ডি মিলান ইটালি থেকে, যেটা ছিল আমার পলিটেকনিক ডি মিলান প্লাস হচ্ছে গিয়ে ইউএস এর এমআইটি, দুটো জয়েন্ট পিএইচডি প্রোগ্রাম। এবং পলিটেকনিক ডি মিলান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইউরোপের মধ্যে, এবং ওয়ান অফ দ্য ফেমাস ইন ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ। তো তাদের সাথে কাজ করে আমি যেমন ইউরোপিয়ান আসপেক্টে ওয়াটার ইঞ্জিনিয়ারিং প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট, ফ্লাড ম্যানেজমেন্ট সম্পর্কে আমি আমি দক্ষতা অর্জন করতে পেরেছি। ধন্যবাদ স্যার। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বন পরিষেবা ইউএসএফএস এর আইসিএস এর একজন প্রত্যয়িত প্রশিক্ষক, সেখানকার কাজের অভিজ্ঞতা সম্পর্কে যখন 2004-এ সুনামি হয়, আপনারা যদি জেনে থাকেন যে ওয়ান অফ দ্য বিগেস্ট সুনামি ইন্ডিয়ান ওশনে হয়েছিল 2004-এ, এবং যার থেকে প্রায় অলমোস্ট 200,000 পিপল অ্যাকচুয়ালি মারা যায় ওখানে। সো 2004-এ সুনামিটার পরপরই আমার আসলে পোস্টিং হয়ে যায়, নতুন একটা জব নিয়ে আমি চলে যাই ব্যাংককে, যে ইউএসএআইডি-তে। এবং আমার তখন কাজ করার অভিজ্ঞতা হয় ইউএস ফরেস্ট সার্ভিসের সাথে। নোয়া একটা অর্গানাইজেশন আছে ইউএসএ, তারপরে ইউএসজিএস, যারা হচ্ছে কি আর্থকুয়েক নিয়ে কাজ করেন। তো তাদের সান্নিধ্যে আমরা চেষ্টা করি যে 5টা দেশে কিভাবে সুনামি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা যায়। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড তখন ছিল যে ফ্লাড আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা প্লাস সাইক্লোন আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করা। সো ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তাদের সাথে কাজ করি যে ওয়ার্নিং প্লাস রেসপন্স, হুইচ ইজ কল্ড ইনসিডেন্ট কমান্ড সিস্টেম, ইউএস ফরেস্ট সার্ভিসের সাথে। তো ওই কাজ করার সান্নিধ্যে আমার যে একটা বড় এক্সপিরিয়েন্স হয় যে বেশ কিছু সিনিয়র সুনামি এক্সপার্ট, সিনিয়র ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক্সপার্ট, সিনিয়র আর্থকুয়েক স্পেশালিস্ট, সিনিয়র ফ্লাড স্পেশালিস্ট, তাদের সাথে ইউএস এর বড় বড় এক্সপার্টের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা হয়। সেখান থেকে আমি আবার এনকারে কিছুদিন কাজ করেছি, যেটাকে বলা হচ্ছে গিয়ে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফিয়ারিক রিসার্চ, বেসড ইন ইউএসএ। তো তাদের সান্নিধ্যে আমার ইউএস এর এক্সপিরিয়েন্স গুলা আর ইউএস এর কাজগুলা দেখার একটা সুযোগ হয়ে যায়। ধন্যবাদ স্যার। স্যার, আমরা জানি আপনি একজন হাইড্রোলজিস্ট হিসেবে 15টিরও অধিক দেশে দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনার। এই যে 15টি দেশে আপনি এই সেক্টরে কাজ করেছেন, হয়তো এক দেশের অভিজ্ঞতার সঙ্গে অন্য দেশের অভিজ্ঞতাগুলো সিমিলার নয়, কিংবা স্যার এই অভিজ্ঞতা থেকে আপনার কাছে স্মরণীয় এমন কোনো অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। বিভিন্ন দেশে কাজ করার একটা উপকারিতা হচ্ছে যে you can always compare and contrast. So it's like আপনার কাছে মনে হবে যে it's like a library or catalog. So যখন আপনি আরেকটা দেশে যান, একটা সমস্যার কথা শুনেন, তখন আপনার কাছে মনে আসে যে ও, আমি তো আসলে থাইল্যান্ডে এই ধরনের প্রবলেম ফেস করেছি, তো কি ধরনের সলিউশন আমরা ইউজ করেছি, অথবা আমি তো ইউরোপে এই ধরনের সমস্যা দেখেছি, কিভাবে আমরা ওই সমস্যাগুলোকে সমাধান করেছি। সো that was one of the greatest experience for me, যে 25টা দেশে বা 30টা দেশে কাজ করার কারণে, যেহেতু আমি হ্যান্ডস অন কাজ করেছি ওই দেশে, যে ওই দেশে 6 মাস 3 মাস থেকে তাদের লোকদের সাথে কাজ করে, তাদের সাথে ইন্টারাকশন করে কাজ করার সুযোগ হয়েছে। সো জিনিসগুলো সবসময় মনের মধ্যে গেঁথে থাকে। সো যখনই এখন আমার দেশে, যখন নিউজিল্যান্ডে আমি কাজ করি, আমার যখন একটা প্রবলেম আসে, তখন আমি আসলে কম্পেয়ার করতে পারি যে ও, এই সমস্যাটা আসলে বাংলাদেশে ছিল, অথবা এই সমস্যাটা আসলে থাইল্যান্ডে ছিল। কি ধরনের সলিউশন আমরা দিতে পারি, বা কি ধরনের সলিউশন আমরা দিয়েছিলাম যেটা ফেল করেছিল। সো ওই অভিজ্ঞতাটা আসলে এখন অনেক কাজে লাগে আমাদের এই এত বছর কাজ করার কারণে। এবং এটা একটা
ব্লেসিংস আমি আমি বলবো যে আমার জন্য যে যে ধরনের একটা কম্পারিজন আমি করতে পারি আমার আমার নিজ থেকে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার এই অভিজ্ঞতার আলোকে আপনার কি মনে হয় এই যে দুর্যোগ এবং জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনার যে বাংলাদেশের যে দিকটা আছে, এখানে কি কোনো ল্যাকিংস আছে যেটা সমাধান করা জরুরি বলে আপনার মনে হয়? আম, বাংলাদেশ অবশ্যই ক্লাইমেট চেঞ্জের দিক থেকে ইজ কোয়াইট হাইলি ভালনারেবল, এবং আই থিঙ্ক বাংলাদেশ অনেক ধরনের কাজ বাংলাদেশে আসলে কন্টিনিউ চলছে। Various research, advanced research, adaptation activities. So ওই দিক থেকে বাংলাদেশে অনেক এগিয়ে আছে আমি বলবো, এবং হয়তো রিসোর্সের দিক থেকে অনেক রিসোর্সও তারা পেয়ে থাকে বিভিন্ন লাইক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লাইক ইউএনডিপি, গ্রিন ক্লাইমেট ফান্ডিং আমরা বলি। সো বাট প্রয়োজন যেটা আছে যে কিভাবে আমরা যে ফান্ডগুলো পেয়ে থাকি তার সঠিক ইউটিলাইজেশন করা। আমরা অনেক সময় দেখি যে হয়তো একই কাজ ডুপ্লিকেশন হচ্ছে, কিছু জায়গায় মিসম্যানেজমেন্ট হচ্ছে, কিছু জায়গায় হয়তো প্রপার প্ল্যানিং হচ্ছে না। যে যদি ওই জিনিসগুলোকে আসলে সঠিকভাবে করা যায় তাহলে আই থিঙ্ক উই কুড বি এ মডেল। আমরা যারা বাইরে আছি, আমাদের দেশের ছেলে বা মেয়েরা যারা বাইরে বিভিন্ন সংস্থায় কাজ করছে, আই থিঙ্ক আমরা সবাই চাই যে বাংলাদেশে কিছু কন্ট্রিবিউট করতে। আমি এখনো ভলেন্টারিলি অনেক অ্যাডভাইজারি হিসেবে কাজ করি বাংলাদেশ গভর্নমেন্টের জন্য, বাংলাদেশ ইউএনডিপির সাথে কাজ করি। যখন তাদের যে কোনো প্রয়োজন হয় তারা আমাদেরকে ইমেল করেন, আমরা চেষ্টা করি যে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা টেকনিক্যাল সলিউশন গুলা পাঠানোর জন্য। বাট আই থিঙ্ক বা শুধু আমি বা আমরা না, অনেক আসলে আমাদের গুড পিপল রয়েছে যারা বাইরে ওয়েল এস্টাবলিশড, ওয়েল সেটেল, ওয়েল রিনাউন্ড এইসব দুর্যোগ নিয়ে কাজ করছে, ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করছে, বিভিন্ন আদার রিসার্চে কাজ করছে। আমরা কিভাবে আসলে তাদের ব্রেইনটাকে বা তাদের আসলে দৃষ্টিটাকে কি বাংলাদেশের জন্য তাদেরকে কিভাবে আসলে ইউটিলাইজ করতে পারে বাংলাদেশে, সেই ধরনের একটা হয়তো প্রসেস দরকার রয়েছে। আমি মনে করি যে সবাই আমরা কাজ করতে চাই, বাট আমাদের জন্য আসলে একটা অ্যাভিনিউ তৈরি করে দেওয়া দরকার যে যেখানে আমরা আসলে কন্ট্রিবিউট করতে পারি। আদারওয়াইজ আমরা চাইবো মন থেকে, বাট আসলে যদি সে ধরনের স্কোপ না থাকে, সেক্ষেত্রে আসলে হয়তো আমাদের নলেজটাকে আমরা ট্রান্সফার করতে পারবো না, বা আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে এইসব দেশে আমরা বাংলাদেশে পাঠাতে পারবো না। তো সেই দিক থেকে হয়তো কিছুটা নজর গভর্নমেন্টকে দিতে হবে। যদিও বিভিন্ন আমাদের বন্ধু বান্ধব লেভেলে যারা আছে তারা হয়তো পার্সোনালি বা অ্যাডহক বেসিসে সাহায্য সহযোগিতা নিয়ে থাকে, বাট একটা যদি প্রসেস থাকে দেশে, আই থিঙ্ক সেক্ষেত্রে হয়তো অনেক অনেক দেশের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ স্যার। বাংলাদেশের পরিপ্রেক্ষিত নিয়ে আপনার যে চিন্তা, এই চিন্তা সত্যিকার অর্থে একজন বাংলাদেশী হিসেবে আমাদের মাঝে আশার ব্যঞ্জনার সৃষ্টি করে। স্যার, আমরা জানি আপনি বর্তমানে টঙ্কিন টয়ালো এর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আছেন। এখানে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন? আম, নিউজিল্যান্ডের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে কাজ এবং ফ্যামিলির লাইফের একটা সুন্দর ব্যালেন্স রয়েছে। আম, এবং ওই একটা কারণেই আসলে আমাদের নিউজিল্যান্ডে আসা, যেহেতু আম, আমরা প্রায় 10 থেকে 12টি দেশে আসলে আম, থেকেছি এখানে আসার আগে। ব্যাংককে বা থাইল্যান্ডেও ছিলাম প্রায় 10 বছরের মতন। তো তো এখানে মুভ করার পেছনে সে একটাই কারণ ছিল যে কিভাবে আসলে আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর পরিবেশ দেওয়া যায়, প্লাস ওয়ার্ক এবং ফ্যামিলি লাইফে কিভাবে একটা ব্যালেন্স করা যায়। সো ওই দিক থেকে চিন্তা করলে এখানকার সব সব অর্গানাইজেশন গুলাই প্লাস গভর্নমেন্ট ইনস্টিটিউশন গুলা ওই এনভায়রনমেন্টটা কোয়াইট স্ট্রংলি মেনটেন করে, যেটা হয়তো এশিয়ার পার্সপেক্টিভে একটু কম দেখা যায়। যে ইভেন হয়তো আমাদের দেশে হয়তো আমরা প্রচুর কাজ করি। আমরা যারা প্রফেশনাল আছি তারা হয়তো 10 ঘন্টা
থেকে 12 ঘন্টা করে কাজ করে থাকি। হয়তো অনেক সময় আমাদের উইকেন্ড গুলাকে আমরা কাজের জন্য ডিভোট করে থাকি। আফটার আওয়ার্সও অনেক কাজ করতে হয়। তো যেটা হয়তো ফ্যামিলিতে অনেক ইম্প্যাক্ট পড়ে। সো সেই সেই তুলনায় এখানে কাজের এনভায়রনমেন্টটা অনেক ভালো। প্লাস আম দে এখানে আরেকটা যেটা যে দে অ্যাপ্রিশিয়েট ইউর ওয়ার্ক। আপনি যদি ভালো কাজ করেন তাহলে you will get your appreciation. They give you quite good credit as well as recognition. আমি যেমন যদিও আমি এখানে কাজ করি টঙ্কিন টেলরে, আমি বড় হয়েছি বাংলাদেশে। সো এদেশে I could be an immigrant basically. বাট এদেশে আসার পরপরই আমি আমাদের এখানে যে প্রধানমন্ত্রী আছে তার একজন অ্যাডভাইজার হিসেবে কাজ করার আমার সুযোগ হয়েছে। এখানে যে ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ প্যানেল রয়েছে, আমি ওয়ান অফ দ্য প্যানেল মেম্বার। সো অ্যাজ এ বাংলাদেশি বা অ্যাজ এ ইমিগ্রেন্ট, ইটস কোয়াইট গুড রিমার্কেবল অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্ট আই শুড সে, যে যে তাদের কাছে হয়তো আমি কিছুই না, বাট যদিও তারা আমার এক্সপার্টিসটাকে তারা সম্মান করছে, তারা আমার স্কিলটাকে রেকগনিশন করছে, এবং তারা যেখানে ফিট করানো যায়, কাজে লাগানো যায়, সেখানে তারা কাজে লাগাচ্ছে। সো এই জিনিসগুলো হয়তো একটু একটু উইক আছে আমাদের আমাদের দেশের পার্সপেক্টিভে, এবং সে কারণেই হয়তো আমাদের ছেলেপেলেরা যারা একটু ভালো করছে ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি শেষ করে তারা আর হয়তো দেশে থাকতে চায় না, কারণ হচ্ছে ইয়াং এজে তাদের জব বা স্কিলের অতটা দক্ষতাটাকে ওইভাবে কি বলা যায় এটাকে বেড়ে উঠতে দেওয়া যায় না, বা তাদের একটা স্কিল গ্রোথের কোনো অপরচুনিটি নেই, ডেভেলপমেন্টের কোনো একটা অপরচুনিটি থাকে না। প্লাস তাদেরকে লেস অ্যাপ্রিসিয়েশন করা হয় তাদের কাজগুলো বা তাদের এনথুজিজম গুলাকে। সো এবং তাদের গোলগুলাকে অ্যাচিভ করার কোনো আসলে পাথওয়ে সেট করা যায় না। সো এখানে যেমন ওই দিকগুলাকে খুব স্ট্রংলি দেখা হয় যে আমার নেক্সট 3 ইয়ার্স বা নেক্সট 2 ইয়ার্স আমি কি হতে চাই, কি করতে চাই, তারা সেটা শুনে ডকুমেন্ট করে এবং আমাকে সেটার জন্য তারা হেল্প করে যে কিভাবে আমি আসলে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি নেক্সট 6 মাস, নেক্সট 1 ইয়ারের লক্ষ্যে। ধন্যবাদ স্যার। স্যার, আপনি বর্তমানে টঙ্কিন অ্যান্ড টয়লেটে কাজ করছেন, এর আগে করেছেন ডাব্লিউএমও-তে। এরকমই দেশীয়, বিদেশীয়, আন্তর্জাতিক প্রচুর সংস্থাতে আপনি কাজ করেছেন। এই যে এত সংস্থাতে আপনার কাজ করার সুযোগ হয়েছে, সম্ভব হয়েছে, এই সুযোগটা বা এই সম্ভাবনাটা আপনি কিভাবে পেয়েছেন? দ্যাটস কঠিন কোশ্চেন যে কিভাবে সম্ভাবনাটা পেয়েছি। আম, আমি বলবো যে কাজের মাধ্যমেই আসলে উম, এ- এ- কাজের মাধ্যমেই আসলে আমাকে বেড়ে বেড়ে উঠতে হয়েছে, এবং কাজের মাধ্যমেই হয়তো সবাইকেই আস্তে আস্তে প্রোগ্রেস করতে হয়েছে। যেমন আম, আমি যেমন সিজিএস বা বন্যা পূর্বাভাস কেন্দ্রে কাজ করতাম, সেখান থেকে আমি গিয়েছি এশিয়ান ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার, একটা রিজিওনাল অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছে ব্যাংককে। সেখানে অনেকদিন কাজ করার পরে আমার একটা গ্লোবাল লেভেলে একটা রিকগনিশন হয়েছে, মানুষের সাথে পরিচিত হয়েছে, আমার যে কাজগুলো আমি করেছি সেটা ওয়েল অ্যাপ্রিসিয়েশন হয়েছে রিজিওনাল লেভেলে। সেখান থেকে হয়তো আমি একটা সুযোগ পেয়েছি যে গ্লোবাল লেভেলে কন্ট্রিবিউশন করার ক্ষেত্রে। সো এভাবেই আস্তে আস্তে আসলে প্রোগ্রেস গুলো হয়েছে। বাট সবকিছুর পেছনে আমি যেটা বললাম যে একটা একটা লক্ষ্য থাকতে হবে, প্লাস একটা নিজের মধ্যে একটা লিডারশিপ ভাব নিয়ে দক্ষতা নিয়ে আসতে হবে। প্লাস কিভাবে নিজের স্কিল গুলাকে আসলে প্রকাশ করা যায়, যেমন পাবলিকেশন করতে হবে, আম, বিভিন্ন সেমিনারে হয়তো অ্যাটেন্ড করতে হবে, মানে নিজের স্মার্টনেসটাকে প্রকাশ করতে হবে। প্লাস হয়তো বিভিন্ন যেসব ওয়ার্কশপ আছে বা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ আছে সেখানে যদি প্রেজেন্ট করা যায় বা নিজেকে এক্সপোজ করা যায়, এই সবগুলো কোয়াইট হেল্পফুল যে কোনো প্রফেশনালের জন্য, যে তার কাজটাকে গ্লোবালি অথবা রিজিওনালি এক্সপোজ করা, এবং তার মাধ্যমে হয়তো একটা নেটওয়ার্ক তৈরি করা। নেটওয়ার্কটা ইজ কোয়াইট ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে কিভাবে আমার 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 লাইনে যারা কাজ করছে, আমি যদি হাইড্রোলজিস্ট হই,
I should know all the hydrologists in my country, in the region, in some of the hydrologists who are actually globally renowned, কিভাবে আমি তাদের সাথে interaction করতে পারি। So এই সব মাধ্যমে যদি যখন আমি পরিচিত হতে পারবো, তারা যখন আমার দক্ষতা বা আমার স্কিলসটাকে দেখবে যে কাজে লাগানোর মতো বা আসলে কিছু কন্ট্রিবিউশন করা যায়, সেই ক্ষেত্রে you'll be well recognized anywhere. So আমার মনে হয় না যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনে জব পাওয়ার জন্য ফাইট করে যাব বা চেষ্টা করে যাব বেশি। তার চেয়ে বড় কথা যে আমরা কিভাবে আমি যে কাজটা করছি সেটাকে কিভাবে বেস্ট অফ দ্য বেস্ট হওয়া যায়, আমি যে কাজগুলো করছি এবং যে কাজগুলো আমি করছি রিসার্চের ক্ষেত্রে সেটা যেন কাটিং এজ রিসার্চ হয়, সেই দিকগুলো যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আসলে আপনাকে অন্যরা যারা এই লাইনে কাজ করছে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনার থেকে জানতে চাবে, আপনার থেকে শিখতে চাবে যে কিভাবে আপনি ওই কাজটা করছেন, কিভাবে আপনি তাকে অ্যাপ্লিকেশন করছেন। সো এভাবেই আস্তে আস্তে আসলে নেটওয়ার্কটা বিস্তৃত হবে এবং মানুষজন তখন দেখা যাবে যে সব অর্গানাইজেশনই আপনাকে জবে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। ধন্যবাদ স্যার। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা মিস্টার বাপন ফখরুদ্দিন স্যারের কাছে শুনছিলাম তার সাফল্য নিয়ে কিছু কথা। তার মুখে আমরা শুনলাম বিভিন্ন স্কিল অর্জন এবং লিডারশিপ নিয়ে কিছু কথা। স্যারের কাছে এখন আমি জানতে চাই, স্যার লিডারশিপ এই জায়গাটা আপনি ঠিক কিভাবে দেখেন? এটা কেন দরকার, কিভাবে অর্জন করা যায়? Leadership is like a pyramid. So আমি যখন say আমার গ্রাজুয়েশন শেষ করে কাজ শুরু করি, সো আই নিড টু বি গাইডেড বাই সাম গুড মেন্টর এবং সেই মেন্টরই আসলে আমাকে আমার পাথওয়েটা ডেভেলপ করার জন্য হেল্প করে থাকে। সো সো যদি আমি পিরামিড চিন্তা করি, আমার টপ একজন হয়তো লাইক একজন মানুষ রয়েছে, সে হয়তো টিম লিডার। তারপরে হয়তো আমার কিছু মিড লেভেল এক্সপার্টিস রয়েছে বা সিনিয়র এক্সপার্টিস রয়েছে, তার নিচে হয়তো আমি অ্যাজ এ গ্রাজুয়েট কাজ করছি। তো সেক্ষেত্রে যদি আমি আমার লক্ষ্যটা ঠিক থাকে এবং আমি যদি প্রপারলি মেন্টরশিপ নিতে পারি, যেটা আমাদের দেশে একেবারেই হয়তো হয় না, যে যে একজন মেন্টর অলওয়েজ সেট আপ করা, যে কে আমাকে মেন্টরিং করবে আমার কাজগুলোকে, আমি খুব বা আমাকে দিক নির্দেশনা দেবে যে কিভাবে আমি আমার গোলে পৌঁছাতে পারি। সো এই ধরনের যদি মেন্টরশিপ প্রোগ্রাম থাকে, দেন ইউ উইল বি অ্যাকচুয়ালি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি বি এ লিডার ইন ইউর এরিয়া। ধন্যবাদ স্যার। স্যার, সফট স্কিল বলতে আপনি কি বোঝেন? এটা অর্জন করতে হলে কি কি করা প্রয়োজন? আমি যদি বুঝে থাকি সফট স্কিল, সফট it's like an evolving process, I should say, like it's লার্নিং থ্রু এ প্রসেস। সো আমরা একবারে চাইলেই আসলে ১ থেকে ১০ এ কখনো জাম্প করতে পারবো না। আমাদেরকে ১, ২, 1, 2, 3 করেই আসলে স্টেপ বাই স্টেপ আগাতে হবে এবং সেক্ষেত্রে অনেক ধৈর্য ধৈর্যের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন, ট্রেনিং এর প্রয়োজন এবং আবার যেটা বললাম যে আমি মেন্টরশিপের প্রয়োজন। সো এই সবগুলোকে যদি আমরা একটু অ্যালাইন করতে পারি, that would be your like a process to reach to your goal. এবং সেক্ষেত্রেই হয়তো সে তার মনিটরিং এন্ড ইভালুয়েশনটা করতে পারবে যে ইয়ার বাই ইয়ার আসলে আমি কোথায় কতখানি অর্জন করছি এবং আমি আসলে কোন দিকে আমার অগ্রসর হচ্ছি এবং আমি কি আসলে আমার লক্ষ্যের দিকে যাচ্ছি কিনা। সো এই জিনিসগুলো হয়তো খুব প্রয়োজন আমাদের ছাত্রছাত্রী বা আমাদের ইয়াং গ্র্যাজুয়েট যারা পাশ করে বের হয়, তাদেরকে কিভাবে গাইড করা যায় বা তারা কিভাবে আসলে মেন্টরশিপের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। ধন্যবাদ স্যার।
স্যার, আপনার কথা থেকে আমরা দেখেছি যে আপনি একই সময় দাঁড়িয়ে অনেক দিকে অনেক কর্মক্ষেত্রে আপনি দক্ষতা অর্জন করেছেন। আবার ঠিক একই সময়ে আপনি আপনার কর্মজীবনে অনেক বেশি সফল। এখন আপনাকে যদি প্রশ্ন করি, সাফল্য নাকি দক্ষতা, কোনটার পেছনে ছোটা উচিত? আপনার উত্তরটি কেমন হবে স্যার যদি বলতেন? অবশ্যই দক্ষতা should be first. So as I said, experience is the first things. যখনই আমি আমার এক্সপিরিয়েন্সটার প্রতি সঠিকভাবে কাজে লাগাবো, সাফল্য অটোমেটিক্যালি আসবে। বাট আমরা অনেক সময় হয়তো সাফল্যের দিকে আগে অনুধাবিত হই, বাট এক্সপিরিয়েন্সটাকে আসলে অতখানি নজর দেই না। সো আমার মতে যে যদি আমরা এক্সপিরিয়েন্সটার দিকে একটু আম, সময় স্পেন্ড করি এবং খুব কেয়ারফুলি অগ্রসর হই, সাফল্য তার সাথে সাথে অটোমেটিক্যালি ফলো করবে। এবং উম, একটা যে কোনো নিশ আমাদেরকে সবসময় ঠিক করতে হবে যে আমার আসলে কোন এরিয়াতে আমার আসলে নিশ রয়েছে, কোন এরিয়াতে আমার সবচেয়ে অভিজ্ঞতা রয়েছে। দেন আমি তার পেরিফেরিতে হয়তো কিছু ঘোরাফেরা করতে পারি, বাট আমাকে অবশ্যই একটা সাবজেক্ট ম্যাটারে পুরোপুরি দক্ষতা অর্জন করতে হবে। আদারওয়াইজ ইট উড বি ডিফিকাল্ট টু সাস্টেইন। কারণ এখনকার বিশ্বে মাল্টি সেক্টরাল অর ক্রস সেক্টরাল এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আমি জলবায়ু নিয়ে কাজ করতে চাই, হুইচ ইজ ভেরি ক্রস কাটিং, সো আমাকে সবগুলা সেক্টরে কাজ সম্পর্কে জানতে হবে। তার মানে এই না যে আমাকে সবগুলা সেক্টরের এক্সপার্ট হতে হবে। বাট আমি যদি হাইড্রোলজিস্ট হয়, তাহলে আমাকে হাইড্রোলজিস্টে অবশ্যই আমাকে কোর এক্সপার্টিস থাকতে হবে। বাট দেন আই ক্যান লার্ন লিটল বিট অ্যাবাউট মেট্রোলজি, আই ক্যান লার্ন লিটল বিট অ্যাবাউট ওশনোগ্রাফি, আমি কিছু লার্ন হয়তো এগ্রিকালচার, ট্রান্সপোর্ট, এসব জিনিসে খুব হালকা নলেজ থাকতে পারে। বাট আমার সাবজেক্টে আমাকে অবশ্যই পুরোপুরি স্কিলড হতে হবে এবং কনফিডেন্ট হতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, ছোটবেলায় বা ছোট থেকে যখন বড় হই তখন তো আমরা আসলে স্বপ্ন দেখি, আমি বড় হয়ে কিছু করতে চাই, কিছু কাজ আমি করতে চাই। আপনার সেই চিন্তাগুলো থেকে, সেই স্বপ্নগুলো থেকেই আজ আপনি এতটা সফল। স্যার, তবু আমি জানতে চাচ্ছিলাম, আপনি আপনার মনস্তাত্ত্বিক দিক থেকে বা আপনার নিজের চিন্তার দিক থেকে কি আপনার মনে হয় আপনি শতভাগ সফল হয়েছেন? Um, This is very difficult to answer that. আমার মনে হয় না যে আমি শতভাগ সফল হয়েছি। আমার লক্ষ্য ছিল যে আমি যদি একটা মানুষের লাইফ সেভিংস করতে পারি, দেন হয়তো আমার আমার পড়াশোনা বা আমার কাজের আম, আহ, যে লক্ষ্য সেটা ফুলফিল হবে। সো ওটার কথা যদি আমি চিন্তা করি, দেন অবশ্যই বলতে পারি যে হ্যাঁ, আমি সাকসেসফুল হয়েছি, যে আমি যে ধরনের টেকনোলজি বা যে ধরনের স্কিল নিয়ে কাজ করেছি, অনেক দেশে অনেক মানুষ তাদের জীবন বাঁচাতে এবং তাদের ক্ষয়ক্ষতি, দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পেরেছে। সো which is a good achievement, বাট স্টিল আমি মনে করি যে দক্ষতার দিক থেকে আমি এখনো হয়তো তেমন কিছুই জানি না। আমি মনে করি যে পৃথিবীতে আমার চেয়ে অনেক 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 ভালো নলেজ এবং এক্সপার্ট রয়েছে, তাদের কাছ থেকে আমার শিক্ষণীয় রয়েছে। এবং আমি যখনই যে রিসার্চটা করি বা যে একটা একটা রিসার্চ পেপার তৈরি করি, আমার কাছে মনে হয় যে দ্যাটস দ্য মোস্ট গার্বেজ থিংস বা মোস্ট ওয়ার্স্ট থিংস আমি প্রডিউস করেছি। আমার সবসময় মনে হয় যে পৃথিবীতে কোথাও না কোথাও আমার চেয়ে অনেক অনেক ভালো এক্সপার্ট রয়েছে, তারা হয়তো এর চেয়েও ভালো কিছু প্রডিউস করতে পারে। ধন্যবাদ স্যার। হয়তো পৃথিবীতে কোনো সফল মানুষই উম, বিশ্বাস করেন না তিনি শতভাগ সফল, কিন্তু আপনার কর্মজীবনের ঔজ্জ্বল্য দেখে আমরা নিজেরা বিশ্বাস করি আপনি শতভাগ সফল একজন মানুষ। স্যার, বর্তমানে আপনি কোন ফিল্ডে কাজ করছেন এবং আপনি আগামীতে আপনি কোন দিকে যাবেন বলে মনে করছেন? মানে আপনার রিসেন্ট কোনো প্রজেক্ট এরকম কাজ করছে কিনা? আমি বর্তমানে কাজ করছি, অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমি যেমন এখন কাজ করছি যে আম, একটি প্যাসিফিকের বেশ কিছু কান্ট্রিতে আমি মাল্টি হ্যাজার্ড ইম্প্যাক্ট বেসড
আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা আমরা বলে থাকি, যে তার মানে কি, যে আমাদের মানুষজন হয়তো অনেক সময় সায়েন্স ইনফরমেশন পায় যে হ্যাঁ আগামীকালকে বা আগামী 24 ঘন্টা পরে বা আগামী 48 ঘন্টা পরে 20 সেন্টিমিটার বৃষ্টি হবে বা 20 মিলিমিটার বৃষ্টি হবে। বাট what does it means to me, what does it means to my sector, অথবা what does it means to transport, agriculture? So আমরা যেটা চেষ্টা করছি যে কিভাবে আমরা এই ইনফরমেশন গুলোকে ইন্টারপ্রিট করে মানুষজন যেভাবে চায় বা সেক্টর যেভাবে চায় সেভাবে তৈরি করে দেয়া, যে একটা ট্রান্সলেশন করা বা ইন্টারপ্রিটেশন করা, যে যদি 40 মিলিমিটার রেইনফল হয় তার মানে ইটস গুড অর ব্যাড, সেই ইনফরমেশন গুলো তাকে দেয়া, যাতে করে তার একটা রিস্ক কমিউনিকেশনটা তৈরি হয়। এ ধরনের কিছু কাজ আমরা প্যাসিফিকে করছি। নিউজিল্যান্ডে আমরা যেমন যেহেতু ইটস ডেভেলপড কান্ট্রি, আমাদের একটা বড় কাজ আমার চলে যায় হচ্ছে গিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য, যেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাডভাইস করে থাকি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে, যে যে কি ধরনের এগ্রিকালচারের রিস্ক আসবে, কি ধরনের ডেইরিতে রিস্ক আসবে, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচারের রিস্ক আসবে ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, ডিউ টু ডিফারেন্ট ন্যাচারাল হ্যাজার্ড, যাতে করে তারা তাদের যে প্রিমিয়াম গুলো সেট করে বছর বছর সেটাকে তারা ফিক্স করতে পারে, যে তারা রিস্ক বেসড ইনফরমেশন। এছাড়াও আমি কাজ করছি বেশ কিছু পলিসি এবং প্ল্যানিং নিয়ে, যেমন আমরা চেষ্টা করছি যে কিভাবে ওয়েদার, ওয়াটার এবং ক্লাইমেট চেঞ্জকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। কারণ অফেন হচ্ছে যে হাইড্রোলজি থাকে একটা ডিফারেন্ট অর্গানাইজেশনে, ক্লাইমেট চেঞ্জ একটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, আবার হচ্ছে মেট্রোলজি হচ্ছে গিয়ে আমাদের দেশের কথা যদি চিন্তা করেন আপনি, আবহাওয়া দেখবেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর করছে, ওয়ারাস ফ্লাড করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। আবার যদি ক্লাইমেট চেঞ্জ কথা ধরেন সেটা হয়তো আবার হচ্ছে গিয়ে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট হয়তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে বা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক ধরনের কাজ করছে, যেটা অ্যাডাপ্টেশনের পার্সপেক্টিভে। সো আমরা কিভাবে এই তিনটা অর্গানাইজেশনকে সমন্বয় করে একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে কোঅর্ডিনেশনটাকে বাড়ানো যায়, সে ধরনের কিছু কাজ করছি। আজকে যেমন আমরা নতুন একটা প্ল্যান তৈরি করছি, যেটা কিরিবাতিতে প্রেসিডেন্ট জাস্ট লঞ্চ করেছে। এই ধরনের কাজগুলো আমরা আবার ক্যারিবিয়ান আইল্যান্ডে করছি। একই ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করা, যাতে করে এই ছোট ছোট দ্বীপে যখন আমাদের রিসোর্স খুব কম এবং ম্যান পাওয়ার খুব লিমিটেড, কিভাবে তারা জয়েন্টলি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারে। তো এই কাজগুলো বেসিক্যালি আমি আমি করছি। এছাড়াও আমি বলেছিলাম যে আমি ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ প্যানেল যেটা রয়েছে আমাদের নিউজিল্যান্ডে, সেখানে আমি একজন প্যানেল মেম্বার। সো আমাদের টার্গেট হচ্ছে বাই 2040 উইল বি নেট কার্বন জিরো। সো সেক্ষেত্রে আমরা অনেক কাজ করে যাচ্ছি যে ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্লাস মিটিগেশনের উপরে। ধন্যবাদ স্যার, আপনার কর্ম অভিজ্ঞতা থেকে অনেক কিছু শুনলাম। স্যার, আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশে বেকারত্ব একটা অভিশাপের মতো বহু বছর হলো আছে, এখনো আছে। এই বেকারত্ব থেকে পরিত্রাণ পেতে তরুণদের কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? That's a good question. I mean, আহ, একটা যেটা অবশ্যই উপায় মানে প্রসেস দরকার, যেটা হচ্ছে যে কিভাবে আমরা এই যে নাম্বার অফ জেনারেশন গ্রাজুয়েট হচ্ছে বা নাম্বার অফ মানুষ যারা হচ্ছে গিয়ে বেকার হয়ে আছে, কিভাবে তাদের দক্ষতাটাকে কাজে লাগানো যায়, বা তাদের যদি দক্ষতা না থাকে কিভাবে যে তাদেরকে দক্ষ করা যায়। যেমন বিভিন্ন সেক্টর রয়েছে, কারিগরি অবস্থা রয়েছে, ইঞ্জিনিয়ারিং স্কুল আছে, বা আদার ডিসিপ্লিনারি এডুকেশন সিস্টেম রয়েছে। সো যারাই যে ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েট করছে বা পাশ করে বেরোচ্ছে, তাদের জন্য কিভাবে একটা চাকরির স্কোপ করে দেওয়া যায়, বা তাদের সেই দক্ষতাটাকে কিভাবে কাজে লাগানো যায়, সেই ধরনের হয়তো একটা মার্কেট তৈরি করতে হবে। সেই মার্কেটের জন্য হয়তো পাবলিক এবং প্রাইভেট বোথ একটা সমন্বয় দরকার রয়েছে, যে উন্নত দেশগুলোতে যেমন প্রাইভেট এবং পাবলিক কোয়াইট স্ট্রংলি পার্টনারশিপের মাধ্যমে কাজ করে থাকে। বাংলাদেশেও রয়েছে যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো ইস কোয়াইট এক্সপোজ, তারা অনেক ভালো করছে।
বাট কিভাবে আমরা আসলে তাদের ওই দক্ষতাটাকে কাজে লাগাতে পারি সেটা হয়তো it need to be have a strategy both connecting public and private sector. আরেকটা যেটা আছে যে একটা one of the আমাদের একটা বড় অংশ কিন্তু হচ্ছে গিয়ে বিদেশে কর্মরত আছে যারা হচ্ছে গিয়ে দেশে রেভিনিউ পাঠায় বা প্রতি বছর তারা হচ্ছে গিয়ে বিদেশে কাজ করতে যান। আম, তাদেরকে কিভাবে আরেকটু স্কিল করে পাঠানো যায় সেই দিকগুলো যদি আমরা নজর রাখি তাহলে হয়তো তারা বিদেশে যে ইজিলি আসলে অনেক ভালো ভালো পজিশনে চলে যেতে পারে যেই ফিল্ডেই কাজ করুক না কেন। আম, যদি তাদের একটু এক্সপিরিয়েন্স দিয়ে পাঠানো যায় বাংলাদেশ থেকে তাহলে তার খুব ভালোভাবে আসলে পারফর্ম করতে পারে। নর্মালি আমার আমার দেখা মতে যে বাংলাদেশি পিপল ইস কোয়াইট হার্ড ওয়ার্কিং পিপল। যে সেক্টরে কাজ করুক, আইদার যদি আমরা লেবার শ্রেণীতে কাজ করি, সুপারভিশনে কাজ করি, কনস্ট্রাকশনে কাজ করি, যেই ফিল্ডেই কাজ করি না কারণ আমরা সবাই খুব স্ট্রংলি ডিভোটেড হয়ে কাজ করার চেষ্টা করি কারণ আমাদের হয়তো নিড আছে, অর্থের প্রয়োজন আছে, আমাদের ফ্যামিলি দেখার প্রয়োজন আছে, আমাদের দেশের মানুষদের দেশে হয়তো আমাদের আম, টাকা পাঠানো বা রিসোর্স পাঠানোর প্রয়োজন আছে, সে কারণে আমরা খুব ডিভোটেড হয়ে কাজ করে থাকি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ওরকম দক্ষতা থাকে না এবং সে কারণে আমরা হয়তো ওইভাবে প্রোগ্রেস করতে পারি না, বাট ওই দক্ষতা যদি ওই স্কিলগুলোকে যদি আমরা দেশ থেকেই করিয়ে দিতে পারি সেক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে আমরা সবাই যারা বাইরে কাজ করছি তাদের জন্য একটা বড় বড় উপকার হবে এবং তারা খুব ভালো ভালো করার ভালো করবে। ধন্যবাদ স্যার। আমাদের দেশের তরুণ সমাজদের ভবিষ্যৎ নিয়ে তাদের বেকারত্ব দূরকরণের জন্য আপনি যে চিন্তাগুলো করেছেন, আপনার যে চিন্তাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমরা বিশ্বাস করি লার্ন টাইমের যারা দর্শক আছেন তাদের মাধ্যমে এটি ছড়িয়ে পড়বে এবং আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে কাজ হবে। আমাদের বহু দিনের যে বেকারত্ব সমস্যা আছে এটা নিয়ে আমরা নতুন করে ভেবে দেখব বলে আমরা আশা করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে লার্ন টাইম এর কো-ফাউন্ডার ডক্টর মশিউর রহমান স্যারকে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। বেশ ভালো লাগলো, অনেক কিছু জানলাম। আমার একটা প্রশ্ন ছিল যে জলবায়ুর প্রভাব নিয়ে তো সারা বিশ্বে কথাবার্তা চলছে। তো আমরা শুনেছি যে জলবায়ুর প্রভাবে আমাদের দেশে দক্ষিণাঞ্চল যেমন হচ্ছে চিটাগাং কিংবা সুন্দরবন এই জায়গাগুলো কিছু অনেকটাই লুপ্ত হয়ে যাবে আর কি, শুনছি আর কি। তো এটা নিয়ে বেশ ডিবেটও হয়। তো এটা আসলে আপনি একজন মানে গবেষক হিসাবে এটাকে কিভাবে মূল্যায়ন করেন যে আদৌ কি আমাদের সেরকম বিপর্যয় হবে? Um, d- Definitely, there will be a big impact because sea level rise যদি আমাদের যে প্রজেকশনটা রয়েছে নেক্সট 50 years and 100 years যদি 2 meters sea level rise হয়, that will create a quite big inundation in the land area. So সেটা একটা বড় ইম্প্যাক্ট আসবে। বাট আমার যেটা মনে হয় আমরা যেটা স্টাডি করেছিলাম একবার 2004-2005-এ যে হয়তো আমরা যেভাবে দেখছি হয়তো ইম্প্যাক্টটা হয়তো অত সিভিয়ার আকারে হয়তো পড়বে না। কারণটা কি যে আপনি যদি সুন্দরবনের কথা চিন্তা করেন যে সুন্দরবনের যদি আপনি লাস্ট 50 ইয়ার্স বা 20 ইয়ার্স এর ট্রেন্ড দেখেন যে কি হচ্ছে সেখানে যে যেহেতু লবণাক্ততা বাড়ার কারণে তাদের প্ল্যান্টের স্পেসিস গুলা তাদের স্পেসিস চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন সুন্দরী থেকে গেওয়া গড়ান এই ধরনের স্পেসিস গুলা এক একটা আরেকটাকে ওভারল্যাপ করে নিচ্ছে, কারণ হচ্ছে যে তাদের এক একটা গাছের বা এক একটা স্পেসিসের স্যালিনিটি টলারেন্স ডিফারেন্ট। সো বাট তার মানে এই না যে সুন্দরবন আসলে পুরা পানিতে চলে যাচ্ছে। প্লাস আপনি যদি আমাদের শ্বাসমূল যেটাকে আমরা বলি আসলে ম্যানগ্রোভের জন্য যদি ওখানে যেয়ে থাকেন যে দেখবেন যে আমাদের তারা কিন্তু তাদের একটা ন্যাচারাল অ্যাডাপ্টেশন রয়েছে যে আমাদের সি লেভেল রাইজ বাড়ছে, আমাদের টাইড বাড়ছে, তা তাদের আসলে শ্বাসমূলটা ওভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তার প্রকৃতির সাথে তারা অ্যাডজাস্ট করার জন্য। সো ডেফিনেটলি একটা বড় ধরনের ইম্প্যাক্ট আসবে, যেমন আমাদের এই Pacific at Tuvalu is almost flooding every day. So with the high tide,
most of this coastal land actually get flooded. So বাংলাদেশেও একই রকম হবে যে কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে 1 মিটার সি লেভেল রাইজ হওয়ার কারণে 1 মিটার সি লেভেল রাইজ প্লাস আমরা যদি হাই টাইড চিন্তা করি সেটা একটা ল্যান্ডের অনেকখানি ইনান্ডেশন করে নেবে এবং সেটা হয়তো আমাদের অনেক জনপদকে হয়তো ইরোশন প্লাস হচ্ছে কি তাদেরকে হয়তো কি বলে ভূমি হারায় এই ধরনের অবস্থায় ফেলবে সেটা সেটা অবশ্যই সঠিক রিসার্চ যেটা বাংলাদেশে হয়েছে বাট আবার হচ্ছে কিছু জায়গায় দেখবেন যে যখন আমাদের ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে ল্যান্ড অ্যাক্রিডেশন হচ্ছে যেমন নতুন নতুন চর জাগছে ওগুলাকে কিভাবে আবার ইউটিলাইজ করা যায় সেই ক্ষেত্রেও হয়তো আমাদের কিছু প্ল্যানিং দরকার পড়বে যে কিভাবে আমরা যে সকল ল্যান্ডগুলো ডিগ্রেড হয়ে যাচ্ছে আমরা কিভাবে নতুন যে ল্যান্ডগুলো পাচ্ছি সেটাকে আবার কিভাবে ইউজ করা যায় but overall it would be a big impact definitely. ওকে, ধন্যবাদ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। ধন্যবাদ। Please. স্যার আমি কি হ্যাঁ, একটা রিশা। প্রশ্ন করতে পারি? Yes, please. স্যার আমাদের আপনি হলো গবেষণা করছেন যে দুর্যোগ মোকাবিলা কিভাবে করা যায়, তবে আমাদের পুরা পৃথিবীতে এখন যে পরিমাণ গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন ধরনের দুর্যোগকে হওয়ার জন্য যেসব মানে অবস্থা হচ্ছে, পরিবেশ বিপর্যয় হচ্ছে, এটা নিয়ে কি গবেষণা যথেষ্ট পরিমাণ হচ্ছে পৃথিবীতে? প্রচুর রিসার্চ হচ্ছে আসলে যে একটা হচ্ছে যে কার্বন ইমিশনের কারণে কি ধরনের ইম্প্যাক্ট আসছে প্লাস অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন বোথ ফিল্ডে আসলে হিউজ রিসার্চ হচ্ছে যেমন আইপিসিসি এখন তাদের আইপিসিসি যেটাকে আমরা বলি যে যে হয়তো আমাদের আমব্রেলা ইনস্টিটিউশন যে আমাদেরকে গাইডেন্স দিয়ে থাকে যে আসলে ক্লাইমেট চেঞ্জের কারণে কি ধরনের সায়েন্টিফিক চেঞ্জগুলো আসবে সি লেভেল রাইজ কতখানি আসবে ইমিশন কি ধরনের হতে পারে সিনারিও ডেভেলপমেন্ট করে সো তারা যেমন তাদের নেক্সট লেভেলের রিপোর্ট নিয়ে কাজ করছে which is IPCC 6 আমরা যে বলি যে AR6 যেটা হয়তো নেক্সট ইয়ারে বের হবে সো সেখানে অনেক রিসার্চ ইস লাইক থাউজেন্ডস অফ রিসার্চার অ্যাকচুয়ালি কাজ করে যাচ্ছেন এই রিপোর্টটা তৈরি করার জন্য যেখানে অনেক রিসার্চ হয়েছে সি লেভেল রাইজ নিয়ে অনেক রিসার্চ হয়েছে ইমিশন নিয়ে কিভাবে ইমিশনকে প্রোটেক্ট করা যায় অ্যাডাপ্টেশন নিয়ে মিটিগেশন নিয়ে জিরো কার্বন নিয়ে যতগুলো ডেভেলপড কান্ট্রি দেখবেন যে তারা সবাই আসলে কমিটেড যে তারা 1.5 ডিগ্রি টেম্পারেচার রিডাকশন করবে বাই 2040 সো কিভাবে আমরা হচ্ছে গিয়ে 1.5 ডিগ্রি টেম্পারেচার ব্যালেন্স করবো তার জন্য প্রচুর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে এবং তার সাথে সাথে আসলে অ্যাপ্লিকেশন হচ্ছে যে কিভাবে আমরা ওই জায়গায় ওই টার্গেটে পৌঁছাতে পারবো সো প্লাস তার জন্য লট অফ পলিসি প্ল্যানিং ল চেঞ্জ হচ্ছে নিউজিল্যান্ড কুড বি ওয়ান অফ দ্য এক্সাম্পল আপনি যদি দেখেন যে আমাদের জিরো কার্বন বিল হয়েছে ক্লাইমেট চেঞ্জ ল প্লাস ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক তার বেসিসে ন্যাশনাল ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট প্লাস আমাদের ওটার বেসিসে প্রত্যেকটা লোকাল গভর্নমেন্ট তাদের লোকাল গভর্নমেন্ট বা স্মল ডিস্ট্রিক্ট লেভেল risk assessment and adaptation planning actually করছেন তো this is quite long process এবং প্রত্যেকটা স্টেপই হচ্ছে গিয়ে depends on huge research based রিসার্চের উপর বেস করে আসলে এই পলিসি এবং প্ল্যানিং গুলো হচ্ছে ধন্যবাদ স্যার। স্যার আমরা আপনার শিক্ষা জীবনের গল্প শুনলাম, আপনার জীবনের উত্থান পতনের গল্প শুনলাম, কর্মজীবনের অভিজ্ঞতা শুনলাম। লার্ন টাইমের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? Thank you to inviting me. I mean, this is quite good opportunity আসলে যে আপনাদের সাথে ইন্টারাকশন করা প্লাস একটু শেয়ার করা যে আমার চিন্তা এবং চেতনা এবং আমি থ্যাংক ইউ মশিউর ভাইকে যে উনি আসলে আমাকে
ফার্স্টে জানিয়েছিল যে এই ধরনের একটা প্রোগ্রামের কথা, এবং হি ইজ ডুইং এ কোয়াইট অ্যামেজিং এন্ড গ্রেট জব। যে উনিও হয়তো একটা গুড এক্সাম্পল আসলে আমাদের জন্য, যে দেশের বাইরে থেকে কিভাবে দেশের জন্য কিছু কাজ করা যায়, কিভাবে ছোট ছোট জিনিসগুলো যেগুলোকে আমরা হয়তো তেমন আম, দৃষ্টি আকর্ষণ করি না বা তেমন কোনো ইম্পর্টেন্স দিই না, বাট উনি জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের তরুণ সমাজের জন্য বা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হিসেবে তুলে নিয়ে আসেন। It's quite remarkable things, I should say, and always it's quite inspiring. এবং এটা দেখেও ভালো লাগছে যে যে আমাদের দেশের তরুণরা আসলে এগুলা নিয়ে চিন্তা করছে, আম, জানতে চাচ্ছে, অনেকে আসলে জয়েন করছে। ইটস কোয়াইট ফ্যাসিনেটিং। এবং আমি যখনই সুযোগ হয় বাংলাদেশে যাই, আমি আসলে বুয়েটে লেকচার দিই বা বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে গেস্ট লেকচার হিসেবে দিই। এবং আমার ছাত্রছাত্রীদের দেখে খুব ভালো লাগে যে তাদের একটা কোয়াইট স্ট্রং আম, তাদের একটা ডিজায়ার আছে যে আসলে এই জিনিস এরিয়াগুলোতে তাদের স্কিল বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য, কিছু করার জন্য। সো আমরা এবং সেখান থেকে আসলে আমরা চাই যে আসলে কিভাবে আমরা আমাদের নলেজটাকে বাংলাদেশে পাঠাতে পারি, বা আমাদের যারা তরুণ সমাজ আছে তাদেরকে তারা আমাদের থেকে কিছু শিক্ষা নিতে পারে, বা আমরা আমাদের ইনফরমেশন নলেজগুলিকে কিভাবে তাদের মাঝে পৌঁছে দিতে পারি। প্লাস আমি যেটা করে থাকি যে আমার ইনস্টিটিউটে আমি বাংলাদেশ থেকে অনেক সময় রিসার্চের জন্য ছেলে মেয়েদেরকে আসলে এনকারেজ করি যে যারা যে ইন্টার্নশিপ করতে চায় ইঞ্জিনিয়ারিং থেকে বা মডেলিং এর উপর কাজ করতে চায়, তাদের জন্য আমি কিছু স্কোপ করে দেওয়ার চেষ্টা করি যতখানি আমাদের সামর্থ্য রয়েছে বা স্কোপ রয়েছে। বাট এই এরিয়াগুলোতে যদি আমাদের সবাই একটু চেষ্টা করি, আমরা বাইরে যারা আছি, আই থিঙ্ক দেশের জন্য এটা খুব মঙ্গল এবং কাজের হবে। এবং I think Moshe is doing a great job actually in that regards, and I should really appreciate and his enthusiasm and energy at this level. ধন্যবাদ স্যার। আমাদের আজকের জীবনের গল্প থেকে শিক্ষা অনুষ্ঠানে আমাদের মাঝে আপনাকে অতিথি হিসেবে পেয়ে লার্ন টাইম পরিবার আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে। আশা করি লার্ন টাইমের পরবর্তী বিশেষ কোন অনুষ্ঠানে আপনাকে পুনরায় আমাদের পাশে পাবো। সম্মানিত দর্শক মন্ডলী, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই থাকুন, লার্ন টাইমের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।